জানেন তো, কিছু গল্প আছে যে গল্প মানুষকে একেবারে কাঁদিয়ে দেয়, আর এমন কিছু গল্প আছে যেই গল্প মানুষকে একেবারে চুপ করিয়ে দেয়। আজ আমি আপনাদের সাথে যে সিনেমার গল্পটা বলবো, সেই সিনেমায় হয়তো বেশি মারামারি বা ক্রাইম কিছু নেই, কিন্তু সেই সিনেমা দেখলে আপনার মন একেবারে ভারাক্রান্ত হয়ে উঠবে। আপনার মনে হবে আপনার ভেতরে সমস্ত দুঃখ বুঝি এক্ষুনি জেগে উঠল। এইটা এমন দুজন মানুষের গল্প যারা রক্তের সম্পর্কে হয়তো একে অপরের পরিচিত, কিন্তু তারা আসলে একে অপরকে একদমই চেনে না। একজন 15 বছরের সব হারানো কিশোরী, আর একজন নিজের ভেতরেই নিজেকে বন্দি করে রাখা একজন নারী। আজকের গল্পের নাম ওয়ার্ল্ডস অ্যাপার্ট। এই গল্পটা একটি জাপানি সিনেমা। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আশা নামে একটি মেয়েকে দেখি। মাত্র 15 বছর বয়স। এই বয়সে মানুষের যেরকম হয়, স্কুল ফ্রেন্ড, নিজেদের ছোট ছোট স্বপ্ন, আর ফিউচারে নিজেকে গড়ে তোলার মতো একটা অসাধারণ মানুষ হওয়ার স্বপ্ন, এই সমস্ত কিছু নিয়ে এই মেয়েটি বেঁচে থাকতো। মেয়েটির সেই দিন বেশ খুশি হয়, কারণ সেই দিন তার মা বাবা দুজনেই এসেছে তাকে স্কুলে পিক আপ করতে। কিন্তু তার চোখের সামনে হয়ে ওঠে তার মা বাবার অ্যাক্সিডেন্ট। সে তার নিজের চোখের সামনে তার মা বাবার অ্যাক্সিডেন্ট দেখে, আর সেই অ্যাক্সিডেন্টেই হারিয়ে ফেলে তার মা বাবাকে। আর সেই মুহূর্তে তার মা বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তো ডাক্তাররা জানিয়ে দেয় তারা মৃত। সেই সময় সেখানে আসে মেয়েটির মাসি আর মেয়েটির দিদা। মেয়েটিকে আমরা দেখি মেয়েটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, তার দিদার কোলে মাথা রেখে প্রচুর কাঁদছে। এরপরে আমাদেরকে ফিউনারালের দৃশ্য দেখানো হয় ফিউনারাল চলছে, সেখানে মেয়েটির পরিচিত সমস্ত আত্মীয়রা এসেছে, কিন্তু এই কিশোরী মেয়েটির দায়িত্ব কেউ নিতে চায় না, এমনকি তার দিদাও নিতে চায় না। শেষমেশ মেয়েটির দিকে তার মাসিও এগিয়ে আসে, আর তার মাসি বলে সে এই মেয়েটির দায়িত্ব নেবে। মেয়েটিও তার মাসির সাথে থাকতে রাজি হয়ে যায়। এখানে আমরা জানতে পারি মেয়েটির মাসিমণির নাম ম্যাথিউ, আর ম্যাথিউর সাথে মেয়েটির মায়ের খুব একটা ভালো সম্পর্ক ছিল না। এমনকি তাদের দুই বোনের মধ্যে অনেক দিন আগে কথা বলা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই মেয়েটির অসহায় অবস্থা দেখে তার মাসি আর নিজেকে ধরে রাখতে পারে না, তাই সে মেয়েটির দায়িত্ব নেয়। আশা তার মাসিমণির সাথে তার বাড়িতেই চলে আসে। মাসিমণি আশাকে বেশ কিছুক্ষণ বাইরে ওয়েট করায়, তারপরেই তাকে ঘরের ভেতরে নিয়ে আসে। আমরা দেখতে পাই মেথিওর ঘর পুরোপুরি অগোছালো, ঘরের একটা জিনিসও একটা জায়গায় নেই। এমন ঘর দেখে আশার তো মাথায় হাত পড়ে যায়। তবুও সে যা হোক করে একটা জায়গা করে নিজের কয়েকটা জিনিস রেখে দেয়, যে কয়েকটা জিনিসই সে তার ঘর থেকে এনেছিল। অন্যদিকে সে দেখতে পায় মেথিও সঙ্গে সঙ্গেই নিজের কাজ নিয়ে বসে গেছে। সে তার একজন ফ্রেন্ডকে ফোন করে, আর আমরা জানতে পারি মেথিও সেই ফ্রেন্ডই হলো মেথিওর বস। মেথিও তাকে জানাচ্ছে সে তার দিদির মেয়েকে অ্যাডপ্ট করতে চায়, সেই কারণে সে সমস্ত অফিসিয়াল ডকুমেন্টগুলো কালেক্ট করতে চায়। আর তার এই সমস্ত কাজের জন্য কার সাথে কথা বলা উচিত? এই সমস্ত কথা শুনে মেথিওর ফ্রেন্ড বলে, তুমি কি করে একটা বাচ্চার দায়িত্ব নিতে পারো? তুমি তো নিজে যথেষ্ট অগুছালো। কিন্তু তবুও সে জোর করতে থাকলে শেষমেশ তাকে বলে মেথিওর এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, কারণ মেথিওর এক্স বয়ফ্রেন্ডই একজন লয়ার, আর সেই সাহায্য করতে পারবে তাকে এই সমস্ত অফিসিয়াল ডকুমেন্টের কাজ করতে। পরে আমাদেরকে দেখানো হয় পরের দিন আশা স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে সকাল সকাল উঠে গেছে, কিন্তু মেথিও তখনও ঘুমাচ্ছে। শেষমেশ আশা নিজেকে রান্না করে নিজে থেকেই রেডি হয়, ব্যাগ গোছায়, আর তারপরে মেথিওকে গুড বাই বলে স্কুলের জন্য বেরিয়ে যায়। স্কুলে এসে পৌঁছালেই তার দেখা হয় তার বেস্ট ফ্রেন্ডের সাথে, যেই বেস্ট ফ্রেন্ড তা সে পুরানো বাড়ির কাছেই থাকতো। তার বেস্ট ফ্রেন্ড তাকে দেখে কাঁদতে শুরু করে আর বলে, আমি সত্যি তোমাকে নিয়ে ভয় পেয়ে গেছিলাম, তুমি এতদিন স্কুলে আসোনি, আর তারপরে তোমার মা বাবার এরকম সংবাদ শুনে আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। তুমি এতদিন স্কুলে না আসায় আর তোমার ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটায় আমি সমস্ত কথা স্কুলে জানিয়েছি। স্কুলের প্রিন্সিপাল ম্যাম থেকে স্কুলের সমস্ত টিচার তোমার এই সমস্ত ব্যাপারে জানি। এই সমস্ত কথা বলতে বলতে সে কাঁদতে শুরু করে। অন্যদিকে আশা কারোর কাছ থেকে আর সিম্প্যাথি নিতে পারছিল না, সেই কারণে সে তার বন্ধুর কাছ থেকে চলে যেতে চাইলে সঙ্গে সঙ্গে তাদের ক্লাস টিচার চলে আসে, আর ক্লাস টিচার আশাকে বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমি পুরো ক্লাসে আর টিচারদেরকে বলে দিয়েছি,
পুরো ক্লাসের কেউ তোমাকে কখনো ডিস্টার্ব করবে না, তুমি তোমার মতোই থাকবে। আশা সঙ্গে সঙ্গে রেগে যায় আর রেগে গিয়ে কাঁদতে শুরু করে, বলে আমি তোমাদের কারো কাছ থেকে কোনো সিম্প্যাথি চাই না। সমস্ত কথা বলে আশা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় তার মা বাবার পুরনো বাড়িতে, আর গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে, যাতে সে মনে করে কেউ একটু দরজাটা খুলে দিক। সে ছুটে গিয়ে তার মা বাবাকে জড়িয়ে ধরতে চায়। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাতে থাকলে তার বাড়ির প্রতিবেশী বেরিয়ে আসে, আর প্রতিবেশী এসে পেছন থেকে আশাকে ডাকে। সে প্রথমে প্রতিবেশীকে নিজের মা মনে করেছিল, তারপরে তার সমস্ত কিছু মনে পড়ে সে কিছুদিন আগেই নিজের পরিবারকে হারিয়ে ফেলেছে। সে দুঃখে সেখান থেকে ছুটে বেরিয়ে আসে, আর বেরিয়ে পুরো শহরে ঘুরতে থাকে। অন্যদেরকে আমাদেরকে দেখানো হয় মেথিউ বাধ্য হয়েছে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। আমরা এখানে জানতে পারি মেথিউর এক্স বয়ফ্রেন্ডের নাম সিংইউ এই সমস্ত কথা শুনে বেশ অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি করে একটা বাচ্চার দায়িত্ব নিতে পারো? তুমি তো এই কারণে ব্রেকআপ করেছিলে না, যেহেতু তুমি বিয়ে করতে চাও না, তুমি চাও না কোনো বাচ্চা কাচ্চা হোক, সেই কারণেই তুমি আমার সাথে ছাড়াছাড়ি করেছিলে। এখন কি না তুমি তোমার দিদির বাচ্চার দায়িত্ব নিচ্ছ? কেউ তখন তাকে বলে, আসলে ওই মেয়েটার এই অবস্থা দেখে আমি আর নিজেকে সহ্য করে রাখতে পারিনি। সবাই কি করে মুখের উপর তাকে রিজেক্ট করছিল, কি করে সবাই অজুহাত দিচ্ছিল ওইটুকু একটা বাচ্চা মেয়েকে কেউ তাদের নিজের কাছে রাখতে পারবে না, তাই আমি তাকে নিজের কাছে নিয়ে আসতে বাধ্য হয়েছি। এই সময় সিংহু তাকে আবার বলে, তুমি ভালো করে ভেবে দেখো, তুমি এখনও মেয়েটাকে অফিসিয়ালি অ্যাডপ্ট করোনি, তুমি যদি ফিউচারে রিগ্রেট করো। তখন মেথিউ বলে, না আমি রিগ্রেট করব না, আর আমি এই ডিসিশনটা নিয়ে নিয়েছি, আমি এটাকে অ্যাকচুয়ালি আইনি পথে নিয়ে আসতে চাই, তুমি এটাকে আমাকে সাহায্য করো। এই বলে তারা এখানে তাড়াতাড়ি মিটিংটা শেষ করতে চায়, কারণ মেথিউ বাইরে গিয়ে ওয়েট করতে চায় আশা কখন স্কুল থেকে ফিরে আসবে। কিন্তু মেথিউ অনেকক্ষণ ধরে ওয়েট করলেও আশা স্কুল থেকে ফিরে আসে না। আশা এখনও সেই শহর ঘুরে যাচ্ছে, এখনও পায়ে হেঁটে চারপাশ ঘুরছে, সে সমস্ত দিনটাকে নিয়ে ভেবে যাচ্ছে। অন্যদিকে কেউ বেশ ভয় পেয়ে যায়, সে আশাকে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। এবার ভাবছিল সে পুলিশ স্টেশনে যাবে, সেই সময় দেখতে পায় একদম আশা হেঁটে আসছে। সে ছুটে গিয়ে আশার কাছে যায় আর জিজ্ঞাসা করে আশার এত দেরি হলো কেন, কিন্তু সে কোশ্চেনটা বেশ ভালোভাবেই করেছিল, একদম শান্তভাবে। আশা সে সময় তাকে কোনো কথাই বলতে চায় না, তাকে সে শুধু বলে, আসলে আমি রাস্তাটা ভুলে গিয়েছিলাম, তাই আমার একটু সময় লেগে গেল। সেই সময় মেথিউ তাকে বলে, ঠিক আছে, এরপরেও যদি তোমার কখনো প্রবলেম হয় বা তুমি কোনো সমস্যায় পারো, আমাকে নির্দ্বিধায় ফোন করে নেবে, এরকমভাবে আমাকে চিন্তায় রেখো না। আমরা দেখি আশার আবার সেই সমস্ত জিনিসগুলো নিয়ে বেশ মন খারাপ হচ্ছিল। তার হয়তো নিজের বান্ধবীকে এরকম করে কথা বলা উচিত হয়নি, তার বান্ধবী হয়তো সত্যিই তাকে খুব মিস করছিল, সেই কারণে সে তার বান্ধবীকে ফোন করে, আর ফোন করে তাকে সরি বলে দেয়। আমরা দেখতে পাই এইভাবেই আশার জীবন বেশ কাটছিল। পরে আমাদেরকে দেখানো হয় আশা মেথিউর সাথে তার নিজের মা বাবার বাড়িতে এসেছে এই কারণে সে যেন তার সমস্ত জিনিস কালেক্ট করে নিয়ে যেতে পারে। সে পার্মানেন্টলি তার মাসিমণির সাথে এখন থাকবে, আর সেই বাড়িতে এসে সে তার সমস্ত জিনিস প্যাক করছিল। সেই সময় তার নজর পড়ে একটি আচারের শেষের দিকে তাকিয়ে আশা বলে, জানো তো, গিয়ে আমি আচার জিনিসটা একদম পছন্দ করতাম না, কিন্তু তারপরে এই জিনিসটা মা একবার নিজে হাতে বানিয়েছিল, আর তারপর থেকে এটা আমাকে বেশ ভালো লাগে। সেই সময় মেথিও জানে সেও আচার খুব একটা পছন্দ করে না। আশা তাকে রিকোয়েস্ট করে আচারটা ট্রাই করার জন্য। সেও শেষমেশ আশার কথায় রাজি হয়ে যায় আচারটা টেস্ট করতে, আর সত্যি সত্যি তার আচারটা বেশ ভালো লাগে। এই সময় আশা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি আমার মাকে সারা জীবন কেন ঘৃণা করে এসেছেন? মেথিও জানায়, সে কারণ তুমি বুঝবে না। সেই সময় আশা বলে, আমাকে কারণটা তো বলুন, তো কারণটা শুনে আমি আপনার কিছু সাহায্য করতে পারবো। কিন্তু মেথিও বলে, না, তুমি এই সমস্ত কোনো কথাই বুঝবে না, আর সে মানুষটা এখন মারা গেছে, এই সমস্ত জিনিস নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। সে যাই হোক, এই বলে তারা চলে আসে, আর আমরা দেখতে পাই এরপরে একদিন তাদের ছুটির দিন পড়েছে। মেথিউ তখনও ঘুমাচ্ছে, আর আশা সকাল সকাল উঠে আজ পুরো বাড়িটা গুছিয়েছে। পুরো বাড়ি এত সুন্দরভাবে গোছানো দেখে মেথিউ বেশ অবাক হয়ে যায়। সে ভাবতেই পারে না তার বাড়িতে এতটা জায়গা থাকতে পারে বলে, তার বাড়িটা এত সুন্দর করে সাজানো যায় বলে। মেথিউর একটু খারাপ লাগতে থাকে। সে ভাবে, হয়তো এই বাচ্চাটার ঘাড়ে আমি আমার নিজের দায়িত্বগুলো দিয়ে দিচ্ছি, এই বাচ্চাটা তো
অলরেডি জামা কাপড় কাচের দায়িত্ব নিয়েছে, তারপরেও এই ঘর গোছানোর দায়িত্বও সে করছে। এই সমস্ত কথা শুনে আশা তাকে বলে, আরে আপনি এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা কেন করছেন? এগুলো তো আমি আমার নিজের মন থেকে করছি, নিজের খুশি থেকে করছি। এই সমস্ত কথা শুনে মেথিউ বেশ খুশি হয়, আর মেথিউ তাকে একটি ডায়েরি দেয়, আর ডায়েরি দিয়ে তাকে বলে তার মনে সমস্ত ফিলিংস সে যেন এই ডায়েরিতে লিখে থাকে। এটা হবে তার একটা সিক্রেট ডায়েরি। এরপরে আমরা দেখি মেথিউ তার সেই বেস্ট ফ্রেন্ডকে তার বাড়িতে রাতে ডিনারের জন্য ইনভাইট করেছে, আর এইখানে তাদের তিনজনের বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। এইভাবে সুন্দরভাবে হাসি খুশিতে তাদের দিন কাটছিল। কাটতে কাটতেই আমরা দেখতে পাই আশা এখন হাই স্কুলে চলে গেছে, কিন্তু সে আসলে অনেক একা হয়ে গেছে। তার বেস্ট ফ্রেন্ডরা এখন অন্যান্য বন্ধু বানিয়ে নিয়েছে, সে পুরোপুরি যেন একা। এই সময় সে একদিন বাড়ি এসে দেখে তার বাড়িতে একজন লয়ার আছে, আর সেই লয়ার রীতিমতো তার মাসিমণিকে ধমকাচ্ছে এই বলে সে আশার অ্যাকাউন্ট থেকে নাকি 3.5 লাখ টাকা তুলেছে আর সেইগুলো ব্যবহার করেছে। কিন্তু তার মাসিমণি বলে সে এই সমস্ত কোনো কাজই করেনি। সেই সময় আশা এসে পাশে বসে। এইখানে আশা জানায় আসলে এই টাকাগুলো সেই তুলেছে। সে এই টাকাগুলো তুলেছে একটা ল্যাপটপ কেনার জন্য। আসলে তার মিউজিকের প্রতি প্রচুর টান আছে, কিন্তু সে ভেবেছিল হয়তো তার মায়ের মতো তার মাসিমণি হয়তো বকাবকি করবে তাকে এরকম এক্সপেন্সিভ গিফট কেনার জন্য। তাই সে বাধ্য হয়ে লুকিয়ে লুকিয়ে নিজের নামেই টাকাগুলো তুলেছে, আর এই টাকাগুলো তুলে সে ওই ল্যাপটপটা কিনেছে তার মিউজিক শেখার জন্য, মিউজিক নিয়ে কিছু কাজ করার জন্য। সেই সময় ওই লয়ারও বেশ লজ্জা পেয়ে যায়, আর সে সেখান থেকে ক্ষমা চেয়ে চলে যায়। আমরা দেখতে পাই সেই লয়ার চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার আশার দিদা আসে, আর তাদের তিনজনকে একসাথে ডিনার করাতে নিয়ে যায়। ডিনার করাতে নিয়ে গিয়ে সে দেখতে চেয়েছিল এই দুজনের মধ্যে বন্ড ঠিকঠাক আছে কিনা। সে যখন নিশ্চিন্ত হয় মেয়ে আর নাতনি নিজেদের জীবনটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে। সেই সময় তারা খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলে আশার দিদা মেথিউকে একটি অ্যানভেলপ দেয়, আর অ্যানভেলপটি দিয়ে বলে এটা তোমার যখন ঠিক মনে হবে তুমি তখন আশাকে দিয়ে দিবে। সে এই অ্যানভেলপটি নিয়ে বাড়ি আসে, আর বাড়ি এসে নিজে খুলে দেখে এইটি তার দিদির লেখা কয়েকটি জিনিস, কয়েকটা ডায়েরি। এই ডায়েরিতে সে লিখেছে এই ডায়েরিগুলো সে তখন আশাকে দিতে চায় যখন আশা হাই স্কুলে চলে যাবে। মেথিউর মনে হয় এই সমস্ত ডায়েরি যদি সে এখন দেয় হয়তো আশা আরও ভেঙে পড়বে, তাই সে এই সমস্ত ডায়েরি আর কোনো কিছুই আশাকে দেয় না। কারণ আশা এই সবে নিজের লাইফটাকে গোছাতে শুরু করেছে। তার স্কুলে এখন অনেক নতুন বন্ধু হয়েছে, আর তার সাথে সাথে সে একটি মিউজিক ব্যান্ডেও যোগ দিয়েছে স্কুলের। তাতে সে ঠিক করে একটি নতুন গান লিখবে। আশা একটি নতুন গান লিখে আর সেইটি নিয়ে এসে মেথিউকে দেখায়। মেথিউ দেখে, কিন্তু তার মনে হয় কয়েকটি জায়গায় ভুল আছে, তাই তারা দুজনে মিলে একসাথে গানটিকে কারেক্ট করে। তারপরে আশা যখন এই গানটি স্কুলে শোনায় তার স্কুলে সবাই গানটি শুনে বেশ অবাক হয়ে যায়, এমনকি তার গানটি স্কুলে বেশ পপুলার হয়ে যায়। সে রাতারাতি স্কুলে একজন ফেমাস পার্সন হয়ে যায়। দিকে আশা ঠিক করেছিল এবার তার মাসিকে সে নর্মাল বানিয়ে ছাড়বে। সেই কারণে তুইকে খুব সুন্দর করে ড্রেস আপ করায়, আর ড্রেস আপ করিয়ে নিয়ে যায় সেই কাছের লাইব্রেরিতে, যেখানে আমরা জানতে পারি আসলে মেথিউ আগে কয়েকটি বই লিখেছিল। সেই বইগুলো এখনও ওই লাইব্রেরিতে বেস্ট সেলার। সেইখানে সবাই মেথিউকে দেখে বেশ অবাক হয়ে যায়, সবাই তার কাছ থেকে অটোগ্রাফ নিতে থাকে। সেই লাইনে এসে যোগ দেয় মেথিউর এক্স বয়ফ্রেন্ড, আর তাকে বলে আবার তার সাথে দেখা করার জন্য। এতে মেথিউ বেশ রাজি হয়ে যায় কি এতদিন পর এত লোকের সাথে কথা বলে আজকে মেথিউর বেশ ভালো লাগছিল। পরে মেথিউ সিঙ্গুর সাথে ডিনার ডেটে যায়, আর সেইখানে গিয়ে তারা আশার ব্যাপারে কথা বলতে থাকে। সমস্ত কথা শুনে তার বয়ফ্রেন্ড সিঙ্গিউ বুঝতে পারে সে বাচ্চাটির দায়িত্ব খুব ভালোভাবে নিয়েছে, এমনকি তারা দুজনে বেশ হ্যাপি আছে। এই সময় সিঙ্গিউ তাকে সেই ডায়েরির ব্যাপারে জানায়। সিঙ্গিউর কাছে এই সমস্ত ডায়েরির কথা শুনে মেথিউ তাকে বলে তুমি এই ডায়েরিগুলো যখন মনে হবে তখনই বাচ্চাটাকে দিয়ে দিও। পরে আবার আমাদেরকে আশাকে দেখানো হয় আশা স্কুলে গিয়েছে, আর সেইখানে সে তার বন্ধুদের সাথে আলোচনা করছে সে নিজে থেকে একটা গান লিখতে চায়, আর এই গানটা লিখে সে তার আন্টিকে মানে মাসিকে বেশ সারপ্রাইজ দিতে চায়। সে বোঝাতে চায় সে খুব সুন্দর গান লিখতে পারে। এই সমস্ত কথা ভেবেই আশা যখন বাড়ি ফিরে আসে সে দেখতে পায় মেথিউ আর সিঙ্গিউ দুজন একসাথে বসে আছে। সে তাদেরকে দেখে বেশ খুশি হয়, আর তাদের কাছে জিজ্ঞাসা করে তার মানে তোমরা কি আবার একসাথে হয়ে গেছো?
এই অকওয়ার্ড সিচুয়েশনটা কাটানোর জন্য হঠাৎ করে সিংহেও বলে ওঠে, আচ্ছা তাহলে নিশ্চয়ই তুমি তোমার মায়ের সমস্ত ডায়েরি পড়ে নিয়েছো। এই কথা শুনে আসার্টন মানে আশা বেশ অবাক হয়ে যায়। সে সিংহেওকে জিজ্ঞাসা করে কোন ডায়েরি। ইউ তখন তাকে সেই সমস্ত ডায়েরিগুলো বার করে দেয়, আর সে যে জিনিসটার ভয় পাচ্ছিল সেটা হয়। আশা কান্নায় ভেঙে পড়ে, আর সে কাঁদতে কাঁদতে সিংহেওকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি সেদিন আমাকে কেন চুজ করেছিলে? সিংহেও বলে, আমি জানি না, কিন্তু সবাই যেভাবে তোমাকে রিজেক্ট করছিল তাই আমি তোমাকে চুজ করেছিলাম। সেই সময় আশা বলে, ও আচ্ছা তাহলে তুমি আমাকে ভালোবাসোনি, আমার উপর দয়া করেছিলে। এই বলে সে তার রুমে চলে যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় স্কুলের সিন। স্কুলে হঠাৎ করে সিংহেওকে ডাকা হয়েছে, আর ডাকার পর তাকে বেশ বকাবকি করা হচ্ছে, কারণ আশা আজকে পরীক্ষা দিতে আসেনি, এমনকি একটা ভালো ফাইনাল এক্সাম সে মিস করেছে। এই কথা শুনে সিংহেও বেশ অবাক হয়ে যায়, কারণ সে আশাকে আজকে দেখেছে সকালবেলায় স্কুল ড্রেস পরে বেরিয়ে আসতে, কিন্তু সে কেন স্কুলে আসেনি এই শুনে কেউ বেশ অবাক হয়ে যায়। সেই কারণে সে খুঁজতে খুঁজতে সিংহিউকে তার মায়ের বাড়ি যায়, মানে সিংহিউর দিদার বাড়ি। সেইখানে গিয়ে জানতে পারে আসলে আশা সেখানে এসেছিল, তবে কিছুক্ষণ আগে, কিন্তু সে এখন এখান থেকে চলে গেছে। তার মাকে জিজ্ঞাসা করে একজন ভালো মা কিভাবে হয়ে ওঠা যায়। এই কথা শুনে সে বলে, কেন আমি কি কোনো ভালো মা হয়ে উঠতে পারিনি? আমি কি তোমাদেরকে ভালোভাবে মানুষ করতে পারিনি? সে বলে, সত্যি কথা বলতে গেলে তুমি একজন ওয়ার্কিং ওমেন ছিলে, আর আমি সেইভাবে তোমার ভালোবাসা কোনোদিনই পাইনি। আমাকে বড় করেছে আশার মা। আমার মনে আছে সে ছোট থেকে আমার প্রত্যেকটা জিনিস নিয়ে খুব বকাঝোকা করতো। আমি যদি ছোটোখাটো কোনো ভুল করতাম তাতেও আমাকে বকতো। সমস্ত কথা হবার পর সিংহিউ সেখান থেকে বেরিয়ে চলে আসে, আর বেরিয়ে আসে একটা বিচের ধারে। তার মনে পড়ে সে যখন ছোট ছিল সেও আশার মায়ের সাথে এই ব্রিজেই আসতো, আর আমরা দেখতে পাই আশাও সেই ব্রিজেই দাঁড়িয়ে আছে। সে ছুটে আসে সিংহিউর দিকে। সিংহিউকে দেখতে পেয়ে সে থমকে যায়। আসলে সে সিংহিউকে নিজের মা ভেবেছিল, আর মা ভেবে সে ছুটে আসছিল। সিংহিউ তাকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আশা তখন বলে, তুমিও এখানে কি করছো? সেই সময় সিংহিউ বলে, তোমার তো এখন স্কুলে থাকার কথা, তুমি স্কুল বাদ দিয়ে এখানে কি করছো? সেই সময় আশা কোনো কথাই বলে না। আশা বলে, আসলে আমি মায়ের ডায়েরিগুলো পড়িনি, আমার ভয় লাগছিল। আমি তো আসলে মাকে এখনও পর্যন্ত ঠিকমতো চিনে উঠলাম না। আমার চিনে ওঠার বয়সের আগেই তো মা চলে গেল, তাই আমি মাকে খুঁজছি। আমি মাকে ভালো করে বোঝার চেষ্টা করছি, তার পুরনো হ্যাবিটগুলো আমি মনে করছি। সেই সময় সিংহিউ বলে, তুমি তোমার মায়ের কোন হ্যাবিটগুলো মিস করছো? সে বলে, আমি জানি না, তবে আমার মনে আছে মা খুব ভালো রান্না করতো, মা খুব ভালো ঘর গুছিয়ে রাখতো। আমি এই সমস্ত জিনিসগুলোই মনে করার চেষ্টা করছি। এই সমস্ত কথা শুনে সিংহিউ বলে, আমার কাছে পুরো অন্য মেমোরি আছে। আমার কাছে মনে আছে তোমার মা ঠিক কতটা স্ট্রং ছিল, তোমার মা খুব কতটা স্ট্রিক্ট ছিল আমার প্রতি। আমি কোনো কিছু ভুল করলে আমাকে ছোট ছোট জিনিস নিয়ে বকাবকি করতো। এমনকি আমি একটা নভেল যখন ছোটোবেলায় লিখেছিলাম, সেই নভেলটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, এমনকি ছেড়ে দিয়েছিল। সেই সময় থেকে আমি তাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। কিন্তু এখন আমি তোমাকে দেখে বুঝতে পারছি, আসলে সেই দিন সে সেই নভেলটা ছুঁড়ে না ফেললে বা ছিঁড়ে না দিলে আমি লাইফের বেস্ট নভেল লেখার ইন্সপিরেশান কখনোই পেতাম না। সে হয়তো আমাকে ভালোভাবে কারেক্ট করতে চাইতো। আজ আমি সেই টেনশনটা বুঝি, যেই টেনশনটা সে ফিল করতো আমাকে নিয়ে। আসলে আজ আমি সেই টেনশনটা তোমার ভিতরে খুঁজে পাই। আমি বুঝতে পারি সে ঠিক কী ফিল করতো। আমি এখন তার জায়গায় দাঁড়িয়ে আছি, আর আমার জায়গায় তুমি দাঁড়িয়ে আছো। কথার মাধ্যমে আমরা বুঝতে পারি তার মন থেকে তার দিদির প্রতি সমস্ত ঘৃণায় চলে গেছে। তারা দুজনে মিলে আশাটনের মায়ের গ্রেভ ভিজিট করে, আর সেইখানে আশাটন একেবারে কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদতে থাকলে কেউ তাকে সত্যিকারের আজকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়, তাকে সত্যিকারের আশা দেয়। আর আমরা দেখতে পাই সিংহিউর এখন তার মায়ের ডায়েরিগুলো সব পড়ে নিয়েছে। এগুলোতে লেখা আছে তার মা তাকে একজন সাকসেসফুল মানুষ হিসাবে দেখতে চায়, তাকে দেখতে চায় সে যেন সারা জীবন হাসি খুশি থাকে। আর আমরা অন্যদিকে দেখি সিংহিউ বেশ খুশি, কারণ আশাটন এখন স্কুলের সেই সিঙ্গিং ক্লাবে জয়েন করেছে, আর সেখানে সে যথেষ্ট পপুলার হয়েছে। সেই গানগুলো বসে বসে সিংহিউ দেখছে, আর এই অসাধারণ সিনগুলোর মাধ্যমেই সিনেমাটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের গল্পটা আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো আসি।